নমস্কার বন্ধুরা, বাবরি মসজিদ ঠিক কেন ভাঙা হলো আর আগামীকাল হিন্দুদের গঙ্গায় ফেলা নিয়ে তৃণমূলের সাসপেন্ডেড ও বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির কেনই বা বললেন আমি অনুতপ্ত, আমি দুঃখিত। শুধু তাই নয়, কেনই বা তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী, কেনই বা আগামীকাল লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড় করে ক্ষমা চাইলেন হিন্দুদের কাছে। ইউসুফ পাঠানকে জেতানোর আড়ালে ঠিক কী নির্দেশ ছিল নবান্ন থেকে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই সব চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে চমকে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেষে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। অনেকে এখনো জানে না কেন ভাঙা হলো সেই বিতর্কিত বাবরি মসজিদ, যা 1528 থেকে 1519 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যা দীর্ঘ প্রায় 500 বছর ধরে ঐতিহাসিকভাবে টিকেছিল। এই মসজিদ কিন্তু হিন্দু সংগঠনের বিশ্বাস ছিল অযোধ্যার এই জায়গাটায় রাম জন্মভূমি এবং সেখানে আগে একটা মন্দির ছিল। আর এই জায়গা নিয়েই 1850-এর দশক থেকে বিরোধ ও সংঘর্ষ শুরু হয়। কোর্ট কেস চলতে থাকে বহু বছর ধরে। 1949 সালে 22 ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভেতরে রামলালার মূর্তি পাওয়া যায়, বা অনেকে মনে করেন স্থাপন করা হয়েছিল। এই নিয়ে বহু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এরপর সরকার আইন শৃঙ্খলার কারণে জায়গাটিকে ডিসপুটেড ঘোষণা করে অ্যাটাচ করে দেয়। সরকার জায়গাটা লক করে দেয় এবং মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেয়। এরপর 1980 থেকে 1990 দশকে বিশ্ব হিন্দু পরিষদ, ডিএইচপি, বিজেপি, আরএসএস রাম মন্দির নির্মাণ আন্দোলনকে আরো বড় করে তোলে। শুরু হয় বিভিন্ন বড় রাজনৈতিক ইস্যু ও লাগাতার আন্দোলন। তারপর আসে সেই দিন, যেটা ছিল 6 ডিসেম্বর 1992। ভলেন্টিয়ার্সদের ভিড়ে মসজিদ ভেঙে ফেলা হয়। সেদিন অযোধ্যার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল, বিশাল সমাবেশ যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, যার ফলস্বরূপ বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। প্রশাসন ও পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়। 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ভাঙার ফলে সেখানে অস্থায়ী মন্দির বানানো হয় এবং পুজো চলতে থাকে। এই বাবরি মসজিদ ভাঙার ফলে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল দাঙ্গা। বহু মানুষ মারা গেছিল, যা ছিল ভারতের অন্যতম বড় সাম্প্রদায়িক ঘটনার মধ্যে একটি বড় ঘটনা। এরপরই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 22 জানুয়ারি 2024 সালে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এইবার আসি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের কথা। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির মানুষের আবেগ পাওয়ার জন্য দলে প্রায় নিষ্ক্রিয় হওয়ার পরে বাবরি মসজিদ স্থাপনের পরিকল্পনা করেন এবং সেই মতো অনুদানও জোগাড় হয়। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন 11 ফেব্রুয়ারি বুধবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রেজিনগরের সভা থেকে এক বিস্ফোরক দাবিও করলেন হুমায়ুন কবির। তিনি বলেন 2024-এর লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী তাকে জানিয়েছিলেন যে ইউসুফ পাঠান ও আবু তাহের হেরে যাচ্ছেন। হুমায়ুন কবিরের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন, মুর্শিদাবাদের মানুষ তোমার কথা শোনে, তুমিই পারবে, তুমিই একটা কিছু করো। আর মুখ্যমন্ত্রী সেই কথা রাখতে গিয়েই তিনি নাকি হিন্দু সমাজের মানুষকে আঘাত করেছিলেন। তিনি স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ভবিষ্যতে আর কারো কথায় প্ররোচনামূলক ভাষণ দেবেন না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। হুমায়ুন কবির তার বিতর্কিত ডায়লগের পেছনে আরও একটি কারণ তুলে ধরেছেন। তার দাবি 30 এপ্রিল 2024-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদে এসে তাকে দাঙ্গাবাজ বলেছিলেন এবং মুসলমানদের উল্টো করে টাঙ্গিয়ে সিধা করার হুমকিও দিয়েছিলেন। হুমায়ুন বলেন সেই সময় তৃণমূলের কোনো বড় নেতা মুখ খোলেনি, একমাত্র তিনি তার প্রতিবাদ করেছিলেন। আর সেই প্রতিবাদের রেশ ধরেই 1 মে 2024-এ তিনি সেই বিতর্কিত 72% বনাম 30%-এর ভাষণ দিয়েছিলেন। আগামীকালের রেজিনগর সভায় সব থেকে বড় চমক ছিল হুমায়ুন কবিরের ক্ষমা চাওয়া। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন হিন্দু ভাইদের মনে যে আঘাত লেগেছিল, তার জন্য আমি আজ প্রকাশ্য জনসভায় লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইউসুফ পাঠানকে ভোট দেয়, এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল
তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টায়, তার আগে 30 এপ্রিল 2024 24 ঘন্টা লিখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি শপথ নিয়েছেন যে আগামী দিনে কাউকে জেতানোর জন্য কোনো উস্কানিমূলক বা সাম্প্রদায়িক কথা আর বলবেন না। হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর চুপ করে থাকেনি তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা তোপ দেখেছেন। তিনি বলেছেন হুমায়ুন কবির নিজের দোষ ঢাকতে এইসব বলেছেন এবং তিনি বাংলায় সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছেন। জয়প্রকাশ বাবুর দাবি, হুমায়ুন কবিরের এই কাজের পেছনে বিজেপি, আইএসএফ এবং সিপিএম কংগ্রেসের মদত রয়েছে। এছাড়া সিপিএম এর শতরূপ ঘোষ বলেছেন যে দায় কি শুধু সিপিএম এর নাকি তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে? চলুন শুনে নি শতরূপ ঘোষ কি বলেছেন। দল সরকার চালাচ্ছ, তোমরা দেশের সরকার চালাচ্ছ, রাজ্য সরকার চালাচ্ছ, ওনারা নৈতিকতা ধার ধারবেন না, যাবতীয় ঠেকা আমরা নিয়ে বসে আছি। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য যা করতে হয় করব। যদি কথা হয়ে থাকে বেশ হয়েছে, দরকার হলে আবার কথা হবে। মমতা ব্যানার্জির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই মাটিকে আরো সরিয়ে তৃণমূলের বাংলায় কবর খোঁড়ার জন্য যা করতে হয় তাই করব। তাহলে কি 2026 নির্বাচনের আগে হুমায়ুন কবির নিজের ভাবমূর্তি বদলাতে চাইছেন, নাকি তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অন্য কোনো জোটের ইঙ্গিত দিচ্ছেন? মুখ্যমন্ত্রীর উপর এই দায় ঠেলে দেওয়া কি বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণের শুরু? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।